জম্বি সার্ভাইভাল মুভি তো তোমরা সকলেই দেখেছো, কিন্তু আজকে তোমাদের জন্য যে জম্বি মুভিটা আমি নিয়ে আনলাম সেটি পুরোপুরি ইউনিক এবং আলাদা ধাঁচের। কি হবে যখন একটি সুন্দরী মেয়ে নির্জন জায়গায় এক ভয়ঙ্কর জম্বির কবলে পড়বে, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই জম্বিটি তার বাঁচার ভরসা হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত তাদের কি পরিণতি হবে এবং সেই জম্বিটি মেয়েটির সাথে কি করবে সেটাই আমরা দেখব। আর মেয়েটি কি শেষ অবধি সার্ভাইভ করতে পারবে কিনা সেটাও দেখব। তাই চলো আর স্পয়লার না দিয়ে শুরু করা যাক আমাদের আজকের সার্ভাইভাল মুভির এক্সক্লুসিভ এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই দেখা যায় চারদিকে ভয়াবহ সব জম্বি ছড়িয়ে পড়েছে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এবং সেই ধ্বংসের মাঝখান থেকে মলি আর নিকলাস কোনো মতেই নিজের প্রাণ বাঁচিয়ে ভেগাস ছেড়ে পালাচ্ছে। শহরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সেখানে আর বেঁচে থাকা প্রায় অসম্ভব। তাই তাদের একটাই প্ল্যান, যেভাবেই হোক এয়ারফিল্ড পর্যন্ত পৌঁছাতে হবে, কারণ সেখানে তাদের কয়েকজন বন্ধু অপেক্ষা করছে। আর যদি তারা সময় মতো সেখানে পৌঁছে যেতে পারে তাহলে একটা প্লেন নিয়ে এই জম্বিতে ভরা এলাকা থেকে অনেক দূরে সরে যেতে পারবে। এইদিকে মরুভূমির মাঝখান দিয়ে যেতে যেতে হঠাৎ মলির শরীর খারাপ হতে শুরু করে। তাকে দেখে নিক বাধ্য হয়ে গাড়ি থামায় যেন সে একটু বিশ্রাম নিতে পারে। কিন্তু সমস্যাটা এখানেই শেষ হয় না। কয়েক মুহূর্ত পর মৌলি আবার গাড়িতে উঠে বসতেই হঠাৎ গাড়ির পেছনের চাকা একটা গভীর গর্তে এমনভাবে আটকে যায় যে যত চেষ্টা করা হোক কিছুতেই আর বের করা যায় না। তখন নিকের মাথায় সরাসরি চাপ পড়ে। সে তাড়াতাড়ি মোবাইল বের করে তার বন্ধু জেমিকে কল করার চেষ্টা করে। ঠিক তখনই মৌলির চোখ পড়ে মরুভূমির অনেক দূরে একটা নড়তে থাকা ছায়ার দিকে। প্রথমে ব্যাপারটা পরিষ্কার বোঝা যায় না, কিন্তু ভালো করে তাকাতেই দুজনের বুক কেঁপে ওঠে, কারণ ওটা কোনো সাধারণ মানুষ ছিল না, ওটা ছিল একটা জম্বি। তার গায়ে স্যুট আর টাই পরা, যেন এখনও সে পুরনো দুনিয়ার কেউ, কিন্তু তার হাঁটার ভঙ্গি আর ধীরে ধীরে এগিয়ে আসার ধরন খুব স্পষ্ট করে দিচ্ছিল যে সে ভয়ঙ্কর কিছু। নিক এক সেকেন্ডও দেরি না করে ড্যাশবোর্ড থেকে পিস্তল বের করে জম্বিটার দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু তার নিশানা খুব একটা ভালো ছিল না। কয়েক রাউন্ড মিস করার পর অবশেষে সে জম্বিটার বুকে গুলি লাগাতে পারে এবং সেটাকে মাটিতে ফেলে দেয়। তখন এক মুহূর্তের জন্য মনে হয় বিপদ হয়তো কেটে গেছে, কিন্তু টুইস্টটা হলো কিছুক্ষণের মধ্যেই সেই জম্বি আবার উঠে দাঁড়ায় এবং আগের মতোই তাদের দিকেই হাঁটতে শুরু করে। এবার মৌলি আর নিক বুঝে যায় পালানো ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা নেই। তারা দ্রুত গাড়ির ভেতরে ঢুকে সেটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু চাকা তখনও গর্তে এমনভাবে আটকে ছিল যে গাড়ি 1 ইঞ্চিও এগোতে পারছিল না। বাধ্য হয়ে তারা নিজেদের গাড়ির ভেতর লক করে ফেলে এবং সব জানালা শক্ত করে বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে জম্বিটা তখন পুরো শক্তি দিয়ে কাঁচ ভাঙার চেষ্টা করতে থাকে, তবে সৌভাগ্যবশত সে তাতে সফল হতে পারে না। এভাবেই কয়েক ঘন্টা কেটে যায় এবং ধীরে ধীরে রাত নেমে আসে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো জম্বিটা তখনও সেখানেই দাঁড়িয়েছিল, একদম ধৈর্য নিয়ে বারবার কাঁচে আঘাত করতে করতে। আর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন নিক হঠাৎ বুঝতে পারে তাড়াহুড়োর মধ্যে সে নিজের মোবাইল গাড়ির বাইরেই ফেলে এসেছে। মানে এখন তারা শুধু আটকা পড়েনি, বাইরের দুনিয়ার সাথে তাদের শেষ যোগাযোগটাও প্রায় শেষ। এখন তাদের সামনে সবচেয়ে বড় সমস্যা হলো কারো কাছে সাহায্য চাওয়ার মতো আর কোনো উপায় নেই। এই চাপ আর ভয় থেকেই মৌলি আর নিকের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। দুজনেই ভীষণ নার্ভাস ছিল, তাই কথা বলতে বলতেই পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে। তবে কিছুক্ষণ পর তারা শান্ত হয় এবং নিজেদের সামলে নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই তারা টের পায় বাইরে হঠাৎ সবকিছু অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গেছে। যে জম্বিটা এতক্ষণ কাঁচে আঘাত করছিল সে আর কোথাও দেখা যাচ্ছে না। তখন তাদের মনে হয় হয়তো বিপদটা সত্যিই কেটে গেছে। এই ভরসাতেই মৌলি পেছনের সিট থেকে একটা টর্চ নেয় এবং নিককে সঙ্গে নিয়ে গাড়ির বাইরে বের হয়। কিছুটা খোঁজাখুঁজির পর মৌলি গাড়ির পাশের মাটিতেই মোবাইলটা খুঁজে পায়। মোবাইল হাতে পেয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং খুশি হয়ে নিককে জানাতে ঘুরে দাঁড়ায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সব কিছু ওলটপালট হয়ে যায়। হঠাৎ কোথা থেকে সেই একই জম্বি পিছন দিক থেকে এসে নিকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। মৌলি নিজের চোখের সামনে পুরো দৃশ্যটা দেখতে থাকে, কিন্তু শকে সে একদম স্থির হয়ে যায়। সে চাইলেও কিছু করতে পারছিল না। কয়েক সেকেন্ডের মধ্যেই জম্বিটা নিককে ভয়ঙ্করভাবে ছিঁড়ে খেতে শুরু করে। এই দৃশ্য দেখে মৌলি পুরো ভেঙে পড়ে। ভয় আর শকে সে দৌড়ে আবার গাড়ির ভেতরে ঢুকে যায়। তারপর তাড়াহুড়ো করে নিজের ব্যাগে খাবার আর দরকারি জিনিসপত্র ভরতে শুরু করে, যেন যত দ্রুত সম্ভব সেখান থেকে পালাতে পারে। কিন্তু আবারও অদ্ভুত একটা ব্যাপার ঘটে। জম্বিটা হঠাৎ করেই চোখের আড়াল হয়ে যায়। তখন এক মুহূর্তের জন্য মৌলির মনে হয় হয়তো এবার সে সত্যিই বেঁচে গেছে,
কিন্তু পরের মুহূর্তেই সেই আশা ভেঙে যায়, কারণ জম্বিটা হঠাৎ তার একদম কাছে চলে আসে এবং আবার তার উপর হামলা করার চেষ্টা করে। এবার মৌলি আর 1 সেকেন্ডও দেরি করে না। সে কোনো মতে গাড়ির অন্য পাশের দরজা দিয়ে বের হয়ে অন্ধকার মরুভূমির দিকে দৌড় দেয়। ভাগ্য ভালো ছিল বলেই সে পুরো রাত বেঁচে থাকতে পারে। পরদিন সকাল হলেই সে বুঝতে পারে এয়ারফিল্ড এখনো অনেক দূরে। যখন সে নিজের ব্যাগ চেক করে তখন দেখে সেখানে আছে শুধু কয়েক বোতল পানি আর কিছু চকলেট বার। আর এই সামান্য জিনিস নিয়েই তাকে পুরো পথ টিকে থাকতে হবে। তবুও মৌলি হাল ছাড়ে না। শরীর ক্লান্ত, মন ভাঙা, তবুও সে ঘন্টার পর ঘন্টা মরুভূমির মধ্যে হেঁটে যেতে থাকে। রাত হলে সে ছোট্ট একটা আগুন জ্বালিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার পিছু ধাওয়া করা সেই জম্বি আবারও ফিরে আসে এবং তাকে আক্রমণ করতে এগিয়ে যায়। তখন মৌলি প্রাণপণে সেখান থেকে পালিয়ে একটা পাথরে উঁচু জায়গার দিকে দৌড়ায়। অনেক কষ্টে সে একটা বড় চাটানের উপরে উঠে পড়ে এবং ক্লান্তিতে সেখানেই ঘুমিয়ে যায়। পরের সকালে সে নিরাপদ অবস্থাতেই ঘুম থেকে ওঠে, কিন্তু চোখ খুলতেই দেখে নিচে সেই জম্বিটা এখনো দাঁড়িয়ে আছে। সে চাটানের উপরে উঠতে পারছে না, তবে সরে গিয়েও না। তখন মৌলির মাথায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে। সে বুঝতে পারে জম্বিটা আসলে তার গন্ধ অনুসরণ করেই এখানে এসেছে। এইটা বুঝেই মৌলি নিজের পকেট থেকে একটা জিনিস বের করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। মৌলি যে জিনিসটা দূরে ছুঁড়ে ফেলেছিল, জম্বিটা সেটার গন্ধ পেয়ে সেদিকেই চলে যায়। সুযোগ বুঝে মৌলি চাটান থেকে নিচে নামার চেষ্টা করে, কিন্তু ভাগ্য আবারও তার সঙ্গে থাকে না। নামতে গিয়েই সে পিছলে সোজা মাটিতে পড়ে যায়। আর সেই শব্দ শুনেই জম্বিটা আবার ঘুরে তার দিকেই তাকায়। বাধ্য হয়ে মৌলি আগুনের পাশে রাখা নিজের ব্যাগের দিকে দৌড় দেয়। জম্বিটাও ধীরে ধীরে তার পিছু নেয়। তবে এবার একটা জিনিস মৌলি পরিষ্কার বুঝে যায়, এই জম্বি খুবই স্লো, মানে ভয়ঙ্কর ঠিকই, কিন্তু দৌড়ে ধরার মতো দ্রুত না। আর এই কথা বুঝে যাওয়ার পর তার ভয় কিছুটা কমে যায়। এমনকি ভয় আর বিরক্তির মাঝেও সে জম্বিটাকে নিয়ে মজা করা শুরু করে, যেন এই পাগলাটে অবস্থার মধ্যেও সে নিজেকে মানসিকভাবে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তারপর সে আবার নিজের পথ ধরে এগোতে থাকে। অনেক ঘন্টা হাঁটার পর অবশেষে মৌলি জম্বিটাকে বেশ খানিকটা পিছনে ফেলে দিতে পারে। কিন্তু এবার নতুন সমস্যার সামনে আসে। তার পানির মজুদ প্রায় শেষ। রোদে আর গরমে তার শরীর খারাপ হতে শুরু করে। ঠিক তখনই মরুভূমির মাঝখানে সে একটা ফাঁকা বাড়ি দেখতে পায়। জায়গাটা দেখে মনে হয় বহুদিন ধরেই কেউ এখানে থাকে না। তবুও আশার ভরসায় সে ভেতরে ঢোকে। কিন্তু ঘর তল্লাশি করে সে হতাশ হয়ে যায়, কারণ সেখানে না খাবার আছে না পানি। শুধু একটা রুমে পুরনো একটা গদি পড়েছিল। ক্লান্ত শরীর আর মাথা ঘোরার কারণে মৌলি ঠিক করে একটু বিশ্রাম নিলেই আবার রওনা দেবে। কিন্তু সে বসতে না বসতেই হঠাৎ কারো পায়ের শব্দ শোনা যায়, আর সঙ্গে সঙ্গে তার বুক ধক করে ওঠে। ভয়টা সত্যি হয়, কারণ সেই একই জম্বি আবারও বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। তখন মৌলি দৌড়ে বাথরুমে গিয়ে লুকায় এবং শাওয়ারের পর্দার আড়ালে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে থাকে। কিন্তু জম্বিটা গন্ধ শুকতে শুকতে সোজা সেখানেই চলে আসে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যায় যখন মৌলি টের পায় একটা বিচ্ছু তার শরীরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। তবুও সে একটুও শব্দ করে না। একদিকে সামনে জম্বি, অন্যদিকে গায়ে বিষধর বিচ্ছু। সত্যি বলতে এই মুহূর্তে সে নড়তেও পারছিল না। অবশেষে কিছুক্ষণ পর জম্বিটা সেখান থেকে সরে যায়। তখন সুযোগ বুঝে মৌলি বিচ্ছুটাকে মেরে ফেলে এবং চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে আবার জেমিকে কল করার চেষ্টা করে, কিন্তু এখনও কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। তার শেষ পানি প্রায় ফুরিয়ে এসেছে, আর চারপাশে এমন এক শূন্যতা যেন এখানে মানুষ বলে কিছু কোনো দিন ছিল না। এই হতাশার মাঝেই সে আবার সেই জম্বিটাকে দেখতে পায়। সে এখনও মানুষের মাংসের খোঁজে ঘুরে বেড়াচ্ছে এবং এখনও মৌলির পিছু ছাড়েনি। তখন মৌলি বুঝে যায় এই জিনিস থেকে বাঁচা এত সহজ না। সে একটা পাথর তুলে জম্বিটার দিকে ছুঁড়ে মারে, কিন্তু তাতে তেমন কোনো কাজ হয় না। এরপর তার মাথায় আসে জম্বিটার মাথায় সরাসরি আঘাত করা গেলে হয়তো কাজ হতে পারে, কিন্তু পরের মুহূর্তেই তার মনে পড়ে নিকের ভয়ঙ্কর মৃত্যু, আর সেটাই তাকে আবার থামিয়ে দেয়। ঝুঁকি না নিয়ে সে দৌড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। পিছু ধাওয়া আবার শুরু হয়। হাঁটতে হাঁটতে, দৌড়াতে দৌড়াতে ক্লান্তি আর রাগে মৌলি এবার জম্বিটাকে গালিও দিতে শুরু করে, কারণ এতক্ষণে সে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে উল্টো একটু একটু করে শক্ত হয়ে উঠছে। আর ঠিক তখনই তার মাথায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে। সে বুঝতে পারে এই বোকার মতো জম্বিটার একটা বড় দুর্বলতা আছে, সে উঁচু জায়গায় উঠতে পারে না। আর এই দুর্বলতাই হয়তো এখন মৌলির বাঁচার সবচেয়ে বড় সুযোগ। এই ভাবনা মাথায় নিয়েই মৌলি একটা পাহাড়ি ঢাল বেয়ে ওপরে ওঠে এবং সেখানে থাকা ছোট্ট এক গুহার ভেতর আশ্রয় নেয়। কয়েক ঘন্টা সে সেখানেই বসে বিশ্রাম করে। পরদিন সকাল হলে সে নিজের জিনিসপত্র বের করে দেখে। খাবার বলতে এখন শুধু একটা চকলেট আছে, সঙ্গে অল্প একটু পানি আর একটা ড্রিঙ্ক বাকি। অবস্থাটা খুবই খারাপ, তবুও মৌলি হার মানে না।
বেঁচে থাকার জেদটাই তাকে আবার সামনে হাঁটার শক্তি দেয়। অনেকটা পথ পার হওয়ার পর দূরে একটা রাস্তা দেখতে পেয়ে তার মনে আবারও আশা জাগে। সে ভাবে হয়তো এবার সত্যিই সে বাঁচতে পারবে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকে না, কারণ হঠাৎ করেই সে টের পায় সামনে থেকে ভয়ঙ্কর একটা বালুঝড় খুব দ্রুত তার দিকেই এগিয়ে আসছে। অবস্থা বুঝে মৌলি পেছনে সরে নিরাপদ জায়গা খুঁজতে চেষ্টা করে, কিন্তু তার আগেই বিশাল ধুলোর মেঘ চারদিক ঢেকে ফেলে। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যায়। বাতাস এত জোরে বইতে থাকে আর বালি এত বেশি উঠতে থাকে যে মৌলি ঠিকমতো কিছুই দেখতে পারে না। আর এই কারণেই সে বুঝতেই পারে না সেই জম্বিটা আবারও তার একদম কাছে চলে এসেছে এবং সুযোগ বুঝে তার উপর হামলা করার চেষ্টা করছে। তবুও মৌলি শেষ শক্তিটুকু জড়ো করে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। কিন্তু ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর ছিল যে কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। অনেক ঘণ্টা পর যখন সেই বালুঝড় থেমে যায় এবং চারপাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে, তখন সেখানে শুধু মৌলিকেই দেখা যায়। আর আশ্চর্যের বিষয়, সে এখনও বেঁচে আছে। ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে, সে কষ্ট করে উঠে দাঁড়ায়। ঠিক তখনই তার চোখে পড়ে রাস্তা দিয়ে একটা ট্রাক চলে যাচ্ছে। মৌলি প্রাণপণে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। ভাগ্য এবার তার দিকে একটু ফিরেছিল, কারণ ট্রাকটা থেমে যায়। ট্রাক থেকে দুই বন্ধু টেড আর জেসন নিচে নামে। তারা দ্রুত মৌলির কাছে এসে তাকে পানি দেয় এবং ধরে ধরে গাড়ির কাছে নিয়ে যায়। অনেক দিন পর এই প্রথম মৌলি একটু নিরাপদ জায়গায় বসার সুযোগ পায়। গাড়িতে উঠে সে তাদের সব কিছু খুলে বলে, জানায় যে সে একটা এয়ারফিল্ডের দিকে যাচ্ছিল, কিন্তু বালুঝড়ের মধ্যে তার ব্যাকপ্যাক কোথায় হারিয়ে গেছে সে জানে না। এটা শুনে টেড আর জেসন ব্যাগটা খুঁজতে বেরিয়ে যায়। আর সেই সুযোগে মৌলি প্রথমবারের মতো শান্ত হয়ে বসে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। জম্বির সাথে প্রথম মুখোমুখি হওয়ার পর থেকে সে এক মুহূর্তের জন্য এমনভাবে বসতে পারেনি। এরপর সে নিজের মোবাইল ফোনটাও চার্জে লাগিয়ে দেয়। অনেক কষ্টের পর যেন সবকিছু একটু স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে গাড়ির সানরুফের কাছে আটকে থাকা একটা ছবির দিকে। আর সেই ছবি দেখেই তার মনে নতুন একটা সন্দেহ জেগে ওঠে। কাছে আটকানো ছবিটা ছিল এক বাবা আর তার ছেলের, কিন্তু সমস্যাটা হলো ছবির দুজনই এখন মৃত বলেই মনে হচ্ছিল। এটা দেখেই মৌলির মনে সন্দেহ ঢুকে যায়, কারণ ছবির যে তরুণটাকে দেখা যাচ্ছিল তার মাথায় থাকা ক্যাপটা ঠিক সেই একই রকম যেটা টেড আর জেসনের একজন পরেছিল। তখন থেকেই মৌলির সন্দেহ আরও বাড়তে থাকে। সে একটু খুঁজে দেখতেই একটা জ্যাকেটের নিচে লুকানো কয়েদির পোশাক পেয়ে যায়। আর এতেই সে নিশ্চিত হয়ে যায় এই দুই লোক সাধারণ মানুষ না, এরা পালানো অপরাধী। কিছুক্ষণ পর টেড আর জেসন ব্যাকপ্যাক নিয়ে ফিরে আসে। তারপর তারা মৌলির কাছে এয়ারফিল্ডের ঠিকানা জানতে চায়, কিন্তু মৌলি তাদের কিছুই বলতে রাজি হয় না। সে শুধু সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এবং বলে যে বাকি পথ সে একাই চলে যাবে। কিন্তু এই কথা শুনেই দুইজন তাদের আসল চেহারা দেখিয়ে দেয়। জেসন হঠাৎ মৌলির মুখ কাপড় দিয়ে চেপে ধরে, আর টেড তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে একটা ছুরি দেখায়। তারপর ভয়ঙ্করভাবে হুমকি দেয় যদি সে এয়ারফিল্ডের লোকেশন না বলে তাহলে তার সাথেও ঠিক একই কাজ হবে যা তারা এই ট্রাকের আসল মালিক আর তার ছেলের সঙ্গে করেছে। এবার মৌলির সামনে আর কোনো রাস্তা খোলা থাকে না। বাধ্য হয়ে সে এয়ারফিল্ডের অবস্থান বলে দেয়, কিন্তু তাতেও তাদের মন ভরে না। উল্টো তারা তাকে গাড়ির পেছনে নিয়ে গিয়ে আরও খারাপ কিছু করার চেষ্টা করে। পরিস্থিতি এতটাই অসহায় আর ভয়ঙ্কর হয়ে ওঠে যে মনে হচ্ছিল এবার হয়তো মৌলির শেষ। কিন্তু ঠিক তখনই একদম অপ্রত্যাশিতভাবে তার সামনে সাহায্য এসে দাঁড়ায়। আর সেই সাহায্যটা আসে এমন কারো কাছ থেকে যাকে সে নিজেও কখনো সাহায্য হিসেবে ভাবেনি। সেই একই জম্বি যে মরুভূমি জুড়ে তার পিছু নিয়েছিল, বালির নিচ থেকে বের হয়ে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে আসে। জেসন তখন দাঁড়িয়ে টেডকে মৌলির ওপর হামলা করতে দেখছিল। ঠিক সেই সময় তার চোখে জম্বিটা পড়ে। সে বুঝতে পারে বিপদ আসছে, কিন্তু টেডকে সাবধান করার সুযোগও পায় না, কারণ পরের মুহূর্তেই জম্বিটা ঝাঁপিয়ে পড়ে টেডের গলায় দাঁত বসিয়ে দেয়। তারপর তাকে মাটিতে ফেলে একদম হিংস্রভাবে তার মুখ ছিঁড়তে শুরু করে। পুরো দৃশ্যটা চোখের সামনে দেখে মৌলি আবারও শকে জমে যায়, কিন্তু এবার সে আগের মতো ভেঙে পড়ে না। কোনো মতে নিজেকে সামলে উঠে দাঁড়ায়। এই বিশৃঙ্খলার মধ্যেই জেসন তাড়াতাড়ি গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। আর এই ভয়ঙ্কর দৃশ্য মৌলির ভেতরে চাপা পড়ে থাকা পুরনো স্মৃতিগুলোকে হঠাৎ জাগিয়ে তোলে। এক মুহূর্তের জন্য তার মনে হয় সে যেন আবার একটা ছোট্ট ছেলের পাশে দাঁড়িয়ে আছে। সেই ছেলেটা হয়তো তার নিজের ছেলে,
স্মৃতিটা খুব ছোট কিন্তু খুব গভীর। তবুও মৌলি জানে এখন থেমে থাকার সময় না, কারণ জম্বিটা খুব শিগগিরই নিজের শিকার শেষ করবে আর তারপর আবার তার দিকেই ফিরবে। ভাগ্য ভালো ছিল, পালানোর সময় ওই অপরাধীর শরীর থেকে একটা বাক্স পড়ে যায়, আর সেই বাক্সের ভেতরে মৌলি পায় কয়েকটা পানির বোতল আর একটা লাইফ রাফট। এই জিনিসগুলো এখন তার জন্য প্রায় জীবনের মতোই দরকারি। তাই সে দেরি না করে লাফটে বাতাস ভরে নেয়, পানির বোতলগুলো তার মধ্যে রাখে এবং রাস্তার দিকে হাঁটা শুরু করে। কিন্তু বেশিক্ষণ শান্তি থাকে না। কিছু দূর যেতেই সেই জম্বিটা আবারও তার পিছু নেয়। পথে যেতে যেতে মৌলির চোখে পড়ে অনেক পুরনো টায়ার পড়ে আছে, আর সেগুলো দেখেই তার মাথায় হঠাৎ একটা অদ্ভুত আইডিয়া আসে। সে জম্বিটার গলায় একটা টায়ার বেঁধে দেয় এবং সেটাকে লাফটের সঙ্গে জুড়ে দেয়, যেন জম্বিটা হাঁটতে হাঁটতে তার জিনিসও টেনে নিয়ে যায়। অবাক করার মতো ব্যাপার হলো, প্ল্যানটা কাজ করেও যায়। এভাবেই একজন মানুষ আর একটা জম্বি মরুভূমির মাঝখান দিয়ে পাশাপাশি এগোতে থাকে। এই অদ্ভুত সফরের মাঝেই মৌলি নিজের ভেতরে জমে থাকা সব কষ্ট বের করতে শুরু করে। সে জম্বিটার সঙ্গে কথা বলতে থাকে, যেন সে সত্যিই শুনছে, আর বলতে বলতেই নিজের অতীতের কথাও খুলে বলে। সে জানায় অনেক বছর আগে তার একটা ছেলে হয়েছিল, যার নাম ছিল চেস। কিন্তু নিজের স্বাধীন আর এলোমেলো জীবনের কারণে সে সেই ছেলেকে নিজের বড় বোন এলির কাছে রেখে দেয়, কারণ সে বিশ্বাস করত সে কখনোই ভালো মা হতে পারবে না। কথাগুলো বলতে বলতে বোঝা যায় এই সিদ্ধান্তটা সে নিয়েছিল ঠিকই, কিন্তু সেটা তাকে ভেতর থেকে আজও কুড়ে কুড়ে খাচ্ছে। এইভাবে চলতে চলতে তারা একটা বড় চাটানের কাছে পৌঁছে যায়। তখন মৌলি জুম্বিটাকে বাঁধা দড়িটা সেই পাথরের সঙ্গে বেঁধে দেয়। তার ইচ্ছে ছিল এবার ওকে সেখানেই ফেলে রেখে সে একা চলে যাবে, কিন্তু সে যেই পেছনে সরে যেতে শুরু করে, জুম্বিটা পুরো শক্তি দিয়ে আবার তার পেছনে আসার চেষ্টা করে। আর এই দৃশ্যটা দেখে মৌলির ভেতরে হঠাৎ এক ধরনের অপরাধ বোধ জেগে ওঠে, যেন সে আবার কাউকে ফেলে রেখে চলে যাচ্ছে। নিজের মন আর বিবেকের সঙ্গে লড়াই করতে করতে সে আবার জুম্বিটার সামনে এসে দাঁড়ায়। তারপর একদম সিরিয়াস গলায় বলে যদি সে ঠিকঠাক আচরণ করতে শেখে তাহলে সে তাকে ছেড়ে দেবে। এরপর মৌলি টায়ার খুলে তাকে মুক্ত করে দেয়। জুম্বিটা সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে আসে, কিন্তু এবার মৌলি শক্ত গলায় তাকে থামতে বলে। আর আশ্চর্যের বিষয় হলো, জুম্বিটা সত্যিই থেমে যায়, যেন সে প্রথমবারের মতো মৌলির কথা বুঝেছে। এই মুহূর্ত থেকে জুম্বিটা আর শুধু তাড়া করা দানব থাকে না, সে যেন এক অদ্ভুত নতুন সঙ্গীতে বদলে যায়, যাকে এখন মৌলি সামলাতে পারছে। এরপর মৌলি আবার একটা উঁচু জায়গায় আগুন জ্বালায়। সন্ধ্যা নামার পর সে তার এই নতুন সঙ্গীকে নিজের অতীতের আরও গল্প শোনায়। সে বলে সে আর তার ছেলে চেস একসময় দড়ি দিয়ে বাঁধা দুইটা টিনের কৌটা দিয়ে খেলত। ছোটদের সেই মজার খেলাটার নাম ছিল চাইনিজ হুইসপার্সের মতো। দূরে বসে একজন কথা বলতো আর অন্যজন সেই কৌটার মাধ্যমে শুনত। ছেলের থেকে আলাদা হয়ে যাওয়ার পর থেকে মৌলি সেই কৌটাগুলোর একটা নিজের কাছে রেখে দিয়েছে। ওটাই তার ছেলের শেষ স্পর্শ, শেষ স্মৃতি। এই সব বলতে বলতেই রাত আরও গভীর হয়। তারপর মৌলি অবশেষে একটু নিশ্চিন্ত হয়ে রাতটা বিশ্রাম নেয়। গল্পের এই অংশে আমরা দেখি পরের সকালে মৌলি আর তার অদ্ভুত সঙ্গী জম্বি অবশেষে রাস্তার কাছে পৌঁছে যায়। ঠিক তখনই কয়েকটা সামরিক গাড়ি সেই রাস্তা দিয়ে চলে যায়। সৈন্যদের দেখে মৌলির সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়, কারণ সে জানে ওরা যদি জম্বিটাকে দেখে ফেলে তাহলে এক সেকেন্ডও দেরি না করে মেরে ফেলবে। তাই সে দ্রুত তাকে রাস্তার অন্য পাশে লুকিয়ে থাকতে ইশারা করে। প্রথমে মনে হচ্ছিল কেউ হয়তো তাদের খেয়ালই করেনি, কিন্তু হঠাৎ একটা সামরিক যান রাস্তার মাঝখানে থেমে যায় এবং সৈন্যরা আশেপাশে তল্লাশি শুরু করে। মৌলি জম্বিটাকে চুপ থাকার ইশারা করে এবং নিজের সৈন্যদের সঙ্গে কথা বলতে এগিয়ে যায়। সে মিথ্যে বলে জানায় সে এয়ারফিল্ডে নিজের স্বামীর কাছে যাচ্ছে। এই কথাটা শুনে সৈন্যদের মনে সন্দেহ জাগে ঠিকই, কিন্তু তবুও তারা তাকে সামনে যেতে দেয়। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু ঠিক তখনই জম্বিটা মৌলির কথা না শুনে লুকানো জায়গা থেকে বেরিয়ে সৈন্যদের সামনে চলে আসে। মুহূর্তের মধ্যে সব বন্দুক তার দিকে উঠে যায়। মৌলি সঙ্গে সঙ্গে জম্বিটার সামনে দাঁড়িয়ে পড়ে এবং কাঁদতে কাঁদতে সৈন্যদের অনুরোধ করে যেন তারা গুলি না চালায়। এই অদ্ভুত দৃশ্য দেখে সৈন্যরা ধরে নেয় এই জম্বিটাই বুঝি তার স্বামী, কারণ অন্য কোনো স্বাভাবিক ব্যাখ্যা এখানে দাঁড়াচ্ছিল না। এরপর মৌলি বলে রাস্তা ফাঁকা করলে তারা দুজন সামনে এগিয়ে যাবে, কিন্তু হঠাৎ করেই এক সৈন্য নিষ্ঠুরভাবে জম্বিটার পায়ে গুলি করে বসে।
এই আচরণ দেখে মৌলির ভেতরে ঘৃণা আর রাগ জমে ওঠে। সে তৎক্ষণাৎ জম্বিটার কাছে গিয়ে তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সেই গণ্ডগোলের মধ্যেই জম্বিটা ভুল করে মৌলির আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। কামড় খাওয়ার সঙ্গে সঙ্গেই মৌলি বুঝে যায় এর মানে কি। যদি ইনফেকশন ছড়িয়ে পড়ে তাহলে সেও খুব তাড়াতাড়ি জম্বিতে পরিণত হবে। সে সঙ্গে সঙ্গে ব্যাগ খুলে ক্ষতটাতে ওষুধ ঢেলে জীবাণুমুক্ত করার চেষ্টা করে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সে টের পায় সংক্রমণ ইতিমধ্যে তার আঙুলে ছড়াতে শুরু করেছে। তখন আর অপেক্ষা না করে মৌলি ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয়। সে নিজের হাত মাটিতে চেপে ধরে এবং পাশে পড়ে থাকা একটা পাথর দিয়ে সংক্রমিত আঙুলটার উপর বারবার আঘাত করতে থাকে। যতক্ষণ না আঙুলটা পুরো আলাদা হয়ে যায় ততক্ষণ সে থামে না। ব্যথায় তার অবস্থা ভয়াবহ হয়ে যায়, কিন্তু তবুও সে নিজেকে জম্বি হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে ফেলে। এরপর ব্যাগ থেকে টেপ বের করে নিজের হাতে শক্ত করে পট্টি বেঁধে নেয়। কিছুটা সামলে নিয়ে আবার রাস্তার দিকে ফিরে আসে। সে তখন জম্বিটার উপর রাগান্বিত ছিল, কারণ ওর কামড়েই সে প্রায় শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরও তাকে মাটিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তার মায়া হয়, কারণ পায়ে গুলি লাগার পর জম্বিটা ঠিকমতো হাঁটতেও পারছে না। শেষ পর্যন্ত মৌলি বাধ্য হয়ে তাকে একটা ডিঙির মতো ভাসমান রাফটে শুইয়ে রাস্তা ধরে টেনে নিয়ে চলতে থাকে। আর কিছুক্ষণ পর দূরে সে অবশেষে এয়ারফিল্ড দেখতে পায়। কিন্তু এয়ারফিল্ড চোখে পড়ার আগেই নতুন একটা কষ্টের মুহূর্ত এসে দাঁড়ায়। মৌলির জম্বি সঙ্গী আর সামনে এগোনোর শক্তি পাচ্ছিল না। সে বারবার তাকে উঠতে বলে, কিন্তু জম্বিটা শুধু নিজের স্যুটের পকেটের দিকে ইশারা করে। তখন মৌলি পকেটটা চেক করে একটা ওয়ালেট পায়। সেখান থেকে সে জানতে পারে মানুষ অবস্থায় জম্বিটার নাম ছিল ড্যারিল। ওয়ালেটের ভেতরে একটা ছবিও ছিল, যেখানে ড্যারিলকে এক তরুণীর সঙ্গে দেখা যায়। সম্ভবত সে ছিল তার প্রিয় মানুষ। এই জিনিসগুলো দেখেই মৌলি বুঝে যায় ড্যারিলও তার মতোই এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার। সে জন্মগত দানব ছিল না, সেও একসময় স্বাভাবিক মানুষ ছিল। এই সত্যিটা বুঝে মৌলির ভেতরে এক ধরনের মায়া কাজ করতে শুরু করে। তাই সে ড্যারিলকে শেষবারের মতো দয়া দেখানোর সিদ্ধান্ত নেয়। রাস্তা থেকে একটা বড় পাথর তুলে সে ধীরে ধীরে তার কাছে যায়। তারপর পথ জুড়ে তাকে সাহায্য করার জন্য নিচু গলায় ধন্যবাদ জানায়। আর কয়েক সেকেন্ড পর সে ভারী পাথরটা দিয়ে আঘাত করে ড্যারিলের কষ্ট চিরতরে শেষ করে দেয়। এটা ছিল নিষ্ঠুর একটা কাজ, কিন্তু একই সঙ্গে দয়ারও, কারণ এতক্ষণে মৌলি বুঝে গেছে কিছু বিদায় চোখের জলে হয়, আর কিছু বিদায় হয় বাঁচিয়ে রাখার জন্য না, মুক্তি দেওয়ার জন্য। এরপর মৌলি একাই রাস্তা ধরে সামনে এগোতে থাকে এবং শেষমেশ এয়ারফিল্ডে পৌঁছে যায়। কিন্তু জায়গাটায় ঢুকেই তার মনে হয় কিছু একটা খুব অস্বাভাবিক। চারপাশে একদম নীরবতা, যেন এখানে কেউ নেই। ঠিক তখনই তার চোখে পড়ে মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা লাল ক্যাডিল্যাক। সে সাবধানে গাড়িটার দিকে এগোয়, কিন্তু কাছে যেতেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মৌলি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। দূর থেকে সে দেখতে পায় গুলি চালাচ্ছে জেমি। যখন জেমি বুঝতে পারে মৌলি এখনো মানুষ আছে এবং সংক্রমিত হয়নি, তখন সে গুলি থামিয়ে দেয়। সবকিছু একটু শান্ত হলে মৌলি তাকে জানায় পথে তার বয়ফ্রেন্ড মারা গেছে। জেমিও নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে। সে জানায় তারাও পথে জম্বিদের মুখোমুখি হয়েছিল। তাদের একজন সঙ্গী কামড় খেয়েও সেটা লুকিয়ে রেখেছিল, আর যেমনটা হওয়ারই ছিল কিছুক্ষণের মধ্যেই সে জম্বি হয়ে যায় এবং বাকিদেরও সংক্রমিত করে ফেলে। তবে জেমি কোনোভাবে বেঁচে যায়। শুধু তাই না, সে সব সংক্রমিত মানুষকে এয়ারফিল্ডের একটা ওয়্যারহাউসের ভেতর আটকে রাখতে পেরেছে। জেমির সঙ্গে সেখানে আরেকজনও বেঁচে ছিল, তার নাম রবি। সে একজন মেকানিক আর শহর থেকে পালানোর জন্য প্লেন ঠিক করার কাজ করছিল। কিছুক্ষণ পর অবশেষে প্লেন প্রস্তুত হয়ে যায়। তখন তিনজন মিলে মেক্সিকো পালানোর পরিকল্পনা করে। সবকিছু প্রায় তৈরি, শুধু উঠে বসে উড়ে যাওয়া বাকি। কিন্তু ঠিক শেষ মুহূর্তে মৌলি থেমে যায়, কারণ তার মাথায় আবারও ফিরে আসে তার বোন আর ছেলের কথা। সে তাদের কথা ভেবে ভেতর থেকে কেঁপে ওঠে। তাই সে এয়ারফিল্ডের স্টেশনে গিয়ে নিজের বোনকে কল করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবারই সেই কল গিয়ে পড়ে ভয়েস মেলে। বারবার ভয়েস মেলে কল যাওয়ায় মৌলির বুকের ভেতর ভয় জমতে থাকে। তার মনে হতে থাকে হয়তো অনেক দেরি হয়ে গেছে। তবুও সে থামে না, একের পর এক কল করতেই থাকে। অবশেষে ওপাশ থেকে একটা ছোট্ট কণ্ঠ শোনা যায়। সেটা তার ছেলে চেসের গলা। এই কণ্ঠ শুনেই মৌলির ভেতরটা কেঁপে ওঠে। চেস জানায় তার খালা, যিনি তার দত্তক মা হিসেবেও তাকে মানুষ করছিলেন, তিনি কয়েকদিন ধরে নিখোঁজ, আর সে নিজের রুমে লুকিয়ে আছে। তখন মৌলি ছেলেকে কথা দেয় সে তাকে নিতে আসবেই, আর ততক্ষণ পর্যন্ত যেভাবেই হোক তাকে লুকিয়েই থাকতে হবে। এই কথার পর মৌলির ভেতরে নতুন করে বাঁচার জেদ ফিরে আসে। সে দ্রুত ক্যাডিল্যাকের দিকে দৌড় দেয়, কিন্তু গিয়ে দেখে গাড়ির চাবি ভেতরে নেই।
তখনই তার মনে পড়ে জেমির যেসব বন্ধু জম্বি হয়ে গিয়েছিল তাদের হয়তো কারো কাছে চাবিটা থাকতে পারে। এই ভাবনা মাথায় আসতেই সে একটা রেঞ্চ দিয়ে ওয়্যারহাউসের শিকল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে একটা জম্বিকে মাটিতে পড়ে থাকতে দেখে, কিন্তু খুঁজেও তার কাছে কোনো চাবি পায় না। ঠিক তখনই এক দাড়িওয়ালা জম্বি হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে। মৌলি কোনোভাবে নিজেকে সামলে নিয়ে রেঞ্চ দিয়ে তার মাথায় আঘাত করে। কয়েকবার মারার পর সে জম্বিটাকে শেষ করতে পারে, কিন্তু দুর্ভাগ্য তার কাছেও চাবি নেই। তখনও সে হাল ছাড়ে না। খুঁজতে খুঁজতে সে এগিয়ে যায় ওয়্যারহাউসের ভেতরের বয়লার রুমে। সেখানে গিয়ে সে আরেকটা জম্বিকে উল্টো হয়ে পড়ে থাকতে দেখে। প্রথমে মনে হয় ওটা হয়তো মৃত, কিন্তু যেই সেটা ঘুরে দাঁড়ায় মৌলি ভয় পেয়ে মাটিতে পড়ে যায় এবং তার হাত থেকে রেঞ্চ ছিটকে দূরে চলে যায়। জম্বিটার সঙ্গে সঙ্গে তার দিকে ঝাঁপিয়ে আসে। ঠিক তখনই মৌলির চোখে পড়ে পাশে একটা ড্রিল মেশিন। সে মরিয়া হয়ে সেটার দিকে হাত বাড়ায়, কোনো মতে সেটা তুলে নেয়, আর পরের মুহূর্তেই ড্রিলটা জম্বিটার কপালের ভেতর ঢুকিয়ে দেয়। অল্পের জন্য সে বেঁচে যায়। এরপর জম্বিটার পকেট তল্লাশি করতেই অবশেষে সে ক্যাডিল্যাকের চাবি পেয়ে যায়। আর দেরি না করে মৌলি গাড়ি স্টার্ট দিয়ে নিজের ছেলেকে বাঁচাতে রওনা হলে যায়। পথে যেতে যেতে তার সেই জম্বি সঙ্গী ডেরিলের কথা মনে পড়ে, যে অদ্ভুতভাবে না বুঝেই তার এই ভয়ঙ্কর যাত্রায় বড় সাহায্য করেছিল। অনেক ঘন্টা পর সে লাস ভেগাসে পৌঁছে যায় এবং সেই এলাকায় যায় যেখানে তার বোন এলি থাকত। বাড়িটা বাইরে থেকে একদম ফাঁকা আর মৃত মনে হচ্ছিল। মৌলি সাবধানে একটা ফাওড়া হাতে নিয়ে ভেতরে ঢোকে। কিচেনে সে এলির স্বামীর লাশ দেখতে পায়। তারপর আরও ভেতরে যেতেই কাচের দরজায় রক্ত দিয়ে লেখা একটা বার্তা চোখে পড়ে। সেখানে লেখা ছিল এলিকে কামড়ানো হয়েছিল, তাই সে নিজের জীবন নিজেই শেষ করার সিদ্ধান্ত নেয়, যেন সে জম্বি হয়ে চেসের কোনো ক্ষতি করতে না পারে। আর দরজার ওপাশে সত্যিই এলির পোড়া দেহ পড়েছিল। ভাঙা হৃদয় নিয়ে মৌলি এবার নিজের ছেলেকে খুঁজতে শুরু করে, কিন্তু ঘরে ঢুকে সে চেসকে কোথাও খুঁজে পায় না। এই দৃশ্য দেখে সে পুরো ভেঙে পড়ে এবং কান্না শুরু করে। এতদূর এসে যদি সে ছেলেকেও হারিয়ে ফেলে তাহলে তার বেঁচে থাকার আর কোনো মানেই থাকে না। ঠিক তখনই তার চোখে পড়ে একটা টিনের কৌটা, সেই একই চাইনিজ হুইসপার্সের ক্যান যেটা চেস ছোটবেলা থেকে নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছিল। কৌটাটা দেখেই মৌলির মনে হয় তার ছেলে এখানেই কোথাও আছে। হঠাৎ সে কারো পায়ের শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গে মৌলি ফাওড়া শক্ত করে ধরে বাইরে বেরিয়ে আসে। তার মনে হচ্ছিল হয়তো আর একটা জম্বির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে এসে সে যা দেখে তাতে তার বুক হালকা হয়ে যায়। ওটা কোনো জম্বি না, ওটা ছিল চেসের ছোট্ট খেলনা টেন্ট। আর সেই টেন্টের ভেতরেই লুকিয়েছিল তার ছেলে। চেসকে দেখেই মৌলি স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারপর ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে তাকে প্রতিশ্রুতি দেয় এবার থেকে আর কোনোদিন তাকে একা ফেলে যাবে না। এরপর মা আর ছেলে মিলে শহর ছেড়ে পালানোর প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু তাদের এই শান্ত মুহূর্তটাও বেশিক্ষণ থাকে না, কারণ সিঁড়ি বেয়ে নিচে নামতেই তারা টের পায় একদল জুম্বি দরজা ভাঙার চেষ্টা করছে। অবস্থা বুঝে মৌলি সঙ্গে সঙ্গে চেসকে পেছনে থাকতে বলে এবং নিজে সামনে দাঁড়িয়ে যায়। দরজা ভেঙে জুম্বিরা ভেতরে ঢুকতেই সে ফাওড়া হাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত মৌলি আর চেস এই জুম্বি থেকে সত্যিই বাঁচতে পেরেছিল কিনা সেটা রহস্যই থেকে যায়। আর ঠিক এই জায়গাতেই গল্পটা শেষ হয়। তো বলো, তোমাদের এই সিনেমাটা কেমন লাগলো? নিচে কমেন্টে অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব না করে থাকলে জলদি করে নাও, কারণ সাবস্ক্রাইব না করলে এমনই ইন্টারেস্টিং এবং ইউনিক মুভি এক্সপ্লেনেশন মিস করবে। আবার দেখা হবে পরের ভিডিওতে।